হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপার 2024 এর অঙ্কের সেট নাম্বার 6 পেজ নাম্বার 294 এর 12 দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। এটা হলো এর পার্ট 3 ভিডিও। পার্ট 1 এবং পার্ট 2 ভিডিওতে আমি 1 থেকে 4 দাগ পর্যন্ত এবং 5 থেকে 11 দাগ পর্যন্ত সমস্ত অঙ্কগুলো করেছি। তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে ভিডিও দুটি দেখতে পারো। আর শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। 12 দাগে আছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। তাহলে 12 একে আছে, যদি cot থিটা সমান x/y হয় তবে প্রমাণ করো যে x cos থিটা মাইনাস y sin থিটা বাই x cos থিটা প্লাস y sin থিটা সমান x স্কয়ার মাইনাস y স্কয়ার বাই x স্কয়ার প্লাস y স্কয়ার। এখানে আছে cot থিটা সমান x/y, বা আমরা বলতে পারি cot থিটার জায়গাতে cos থিটা বাই sin থিটা সমান x/y। তো আমাকে x cos থিটা আনতে হবে। প্রশ্নে x cos থিটা আছে, x cos থিটা y sin থিটা, x cos থিটা y sin থিটা, অর্থাৎ x এর সাথে cos থিটার সাথে একটা x প্রয়োজন, তো আর sin থিটার সাথে একটা y প্রয়োজন। তাহলে উভয় পক্ষকে যদি x/y দিয়ে গুণ করি তাহলে পাবো x/y ইন্টু cos থিটা বাই sin থিটা সমান x/y ইন্টু এই x/y। তাহলে উভয়কে কী করলাম, এই x/y গুণ করলাম। এবার দেখো x cos থিটা বাই y sin থিটা সমান x স্কোয়ার বাই y গুণ করলে y স্কোয়ার, এটা পাচ্ছি। এবার যদি যোগভাগ প্রক্রিয়া করি তাহলে আপার পার্ট প্লাস লোয়ার পার্ট বাই আপার পার্ট মাইনাস লোয়ার পার্ট, তাহলে এই উপরের পার্ট প্লাস লোয়ার পার্ট বাই উপরের পার্ট মাইনাস লোয়ার পার্ট, আর ডান দিকে তাই ওপরে লব প্লাস হর বাই লব মাইনাস হর, এটা আছে। তো জাস্ট বাঁ দিকটাকে যদি উল্টে দিই, অনন্যকটা নিই, ডান দিকেরও অনন্যক নিতে হবে। তাহলে এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা বাই এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা। তাহলে জাস্ট উল্টে লিখেছি, উপরের পার্টটা নিচে গেছে, নিচেরটা উপরে চলে এলো। এখানে তাই করব, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে কী পেলাম, তাহলে এখানে এই যে পদ্ধতিটা করলাম এর নাম যোগভাগ প্রক্রিয়া। এখানে লিখে দিতে হবে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। তাহলে যোগভাগ প্রক্রিয়া করে পাই লিখতে হবে। আর এখানে লিখতে হবে উভয় পক্ষকে x/y দিয়ে গুণ করে পাই, উভয় পক্ষকে x/y দিয়ে গুণ করে পাই। তাহলে আমরা এটা সময় এটা প্রমাণ করতে বলা ছিল প্রশ্নে, প্রমাণ করেছি, সুতরাং এখানে লিখব প্রমাণিত। পরবর্তী অঙ্ক আছে tan থিটা প্লাস cot থিটা সমান 2 হলে থিটা এর মান নির্ণয় করো। tan থিটা প্লাস cot থিটা এটা সমান 2, তাহলে লিখতে পারি tan থিটা প্লাস cot থিটার জায়গাতে আমরা 1/tan থিটা লিখতে পারি, কারণ 1/tan সেটা cot হয়, অর্থাৎ 1/tan থিটার সমান cot থিটা হয়। এবার উভয় পক্ষকে tan থিটা দিয়ে গুণ করব, তাহলে tan থিটা প্রথম পদকে tan থিটা দিয়ে গুণ করলাম, এটা সেকেন্ড পদ, একেও tan থিটা দিয়ে গুণ করব। আমি কি করছি, উভয় পক্ষকে tan থিটা দিয়ে গুণ করছি, যেহেতু নিচে tan থিটা আছে তাই।
সমান 2, নিচে ট্যান থিটা আছে সেই জন্য উভয় পক্ষকে ট্যান থিটা দিয়ে গুণ করলাম। তাহলে ট্যান থিটা হয়ে গেল ট্যান স্কোয়ার থিটা, উপর নিচে কেটে দিলাম, +1 সমান 2 ট্যান থিটা। 2 ট্যান থিটা সমান চিহ্নে বাদিকে রাখবো, তাহলে হচ্ছে ট্যান স্কোয়ার থিটা মাইনাস 2 ট্যান থিটা +1 সমান 0। এখন আমরা জানি a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হলো a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তো এই যে বাম পক্ষ আছে, বাদিকটাকে দেখি এই আকারে লেখা যায় কিনা। তাহলে ট্যান থিটা ট্যান থিটা তার হোল স্কোয়ার লিখতে পারি, 1 যেটা আছে +1 তার হোল স্কোয়ার লিখতে পারি, বাকি থাকে 2, এটা a এটা b, তাহলে 2ab। তাহলে দেখো উপর লাইনে যা কিছু ছিল নিচের লাইনে ঠিক তাই লিখেছি, সমান 0, একের জায়গাতে একের স্কোয়ার, 2 ট্যান থিটার জায়গাতে 2 ইন্টু ট্যান থিটা ইন্টু 1, 2 একে 2 ট্যান থিটা, আর ট্যান স্কোয়ার থিটা ছিল আমি ট্যান থিটা তার হোল স্কোয়ার লিখেছি, অর্থাৎ উপরের লাইনে যা কিছু ছিল নিচের লাইনে ঠিক তাই লিখেছি, কেবল রূপ পাল্টে। এই নিচে দেখো a স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার আকারে আছে, যেখানে a সমান ট্যান থিটা, b সমান 1, তাহলে আমরা লিখতে পারবো a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার, এটা সমান 0, বা টেন থিটা মাইনাস 1, এটা সমান, এদিকে বর্গ আছে আমি বর্গটা দিলাম না, তাহলে বর্গমূল করতে হবে √0, তাহলে সেটা 0, তাই যদি হয় তাহলে টেন থিটা সমান 1। আমরা জানি যে ট্যান 45 ডিগ্রিতে 1 হয়, তাহলে এটা হলো ট্যান 45 ডিগ্রি, অতএব থিটা সমান 45 ডিগ্রি। তাহলে এখানে প্রশ্ন ছিল থিটা এর মান নির্ণয় করো, অতএব থিটা এর মান থিটার মান 45 ডিগ্রি। 3 দাগে আছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ হলে tan a/2 tan c/2 প্লাস tan b/2 tan d/2 এর মান কত? তাহলে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ, সুতরাং এর বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হবে। এর বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, অতএব কোণ এ প্লাস কোণ সি, এর বিপরীত কোণ সি, এটা সমান 180 ডিগ্রি, ও কোণ বি প্লাস কোণ ডি, এটা সমান 180 ডিগ্রি। বা আমরা কোণ চিহ্ন না লিখে এ প্লাস সি, আচ্ছা উভয় দিকে 2 দিয়ে ভাগ করি, /2 সমান 180 ডিগ্রি /2, তাহলে এখান থেকে লিখতে পারি a/2 প্লাস c/2 সমান 90 ডিগ্রি, বা এই যে c/2 এটা সমান 90 ডিগ্রি মাইনাস a/2, এখান থেকে পাই b প্লাস ডি, কোণ চিহ্নটা দিলাম না, /2 সমান 180 ডিগ্রি /2, বা b/2 প্লাস d/2 সমান 90 ডিগ্রি, বা d/2 সমান 90 ডিগ্রি মাইনাস b/2, এটা পেলাম। এবার যেটা মান বের করতে হবে, অতএব tan a/2 tan c/2 প্লাস tan b/2 tan d/2 এর মান বের করতে হবে, সমান tan a/2 থাকছে ইন্টু tan c/2 আছে, c/2 জায়গাতে 90 ডিগ্রি মাইনাস a/2 লিখব, এখানে হলো tan b/2 ইন্টু
টেন এই যে D/2 সমান 90 ডিগ্রি মাইনাস B/2, তো সমান টেন A/2 টেন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা হচ্ছে কট থিটা, তাহলে কট A/2 প্লাস এখানে টেন B/2 ইন্টু এটা কট হয়ে যাবে, কট টেন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে এটা কট B/2। এখন এই যে টেন A/2 আছে ইন্টু কটকে আমরা 1/10 লিখতে পারি, 1/10 A/2 প্লাস টেন B/2 আছে, এটা 1/10 B/2, টেন B/2 উপর নিচে কেটে দিলাম, টেন A/2 ওপর নিচে কেটে দিলাম, তাহলে এদিকে থাকছে 1 প্লাস ডান দিকে থাকছে 1 আর এক আর এক মিলে হয়ে গেল 2, তাহলে এর মান কিন্তু এই 2। 13 এক দাগে আছে 5√3 মিটার উঁচু একটি রেলওয়ে ওভার ব্রিজে দাঁড়িয়ে এক ব্যক্তি প্রথমে একটি ট্রেনের ইঞ্জিনকে ব্রিজের ওপারে 30 ডিগ্রি অবনতি কোণে দেখলেন, কিন্তু 2 সেকেন্ড পরে ওই ইঞ্জিনটিকে ব্রিজের ওপারে 45 ডিগ্রি অবনতি কোণে দেখলেন, ট্রেনটির গতিবেগ কত? তাহলে প্রথমে দেখেছে এপারে, পরে দেখেছে ওপারে, তো এখানে ট্রেনটির গতিবেগ বের করতে হবে, অর্থাৎ 2 সেকেন্ডে ট্রেনটি কত পথ গেল, এই দুই অবস্থানের মধ্যে দূরত্ব বের করলে কত পথ গেল সেটা বেরিয়ে যাবে। তো এখানে ওভারব্রিজটা মনে করলাম এখানে আছে, তো প্রথমে ট্রেনটিকে এপারে 30 ডিগ্রি অবনতি করে দেখেছেন, অর্থাৎ এখান থেকে এসে মোটামুটি এখানে গেল, তাহলে এটা অনুভূমিক রেখা, যেহেতু অবনতি কোণ দেখাবো সেই জন্য অনুভূমিক রেখাটা আমি টেনে নিলাম। এখন এখান থেকে এই যে ট্রেনটা এখানে আছে এর এই অবনতি কোণ এটা 30 ডিগ্রি, আর মানে এখান থেকে দেখছেন এটা এই অবনতি কোণটা 2 সেকেন্ড পরে এটা হয়ে গেছে কত 45 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে ওভারব্রিজটির উচ্চতা। তো ওভারব্রিজটি এবি উচ্চতা, ট্রেনটি প্রথমে সি অবস্থানে ছিল, পরে ডি অবস্থানে এলো, ট্রেনটি এই দিক থেকে এই দিকে যাচ্ছে, তো প্রথমে এটা ছিল 30 ডিগ্রি এর, আর এটা একান্তর কোণ সমান হয়, এটা 30 ডিগ্রি হলে এটাও 30 ডিগ্রি হবে, আর এটা 45 ডিগ্রি হলে এটা 45 ডিগ্রি হবে। এখানে এই হাইটটা দেওয়া আছে, এটা 5√3 মিটার উঁচু, 5√3 মিটার। এখন আমাকে সি থেকে ডি এই দূরত্বটা বের করতে হবে, তাহলে এই দূরত্বটা যাচ্ছে 2 সেকেন্ডে, তো এখানে ABCD কোনটা কি ধরেছি সেটা প্রথমে লিখে নেব, আর অনুভূমিক রেখাটি হলো PQ, তাহলে মনে করি ওভারব্রিজের উচ্চতা AB, মনে করি ওভারব্রিজের উচ্চতা AB, এরপরে আচ্ছা ওভারব্রিজের উচ্চতা AB, এরপরে ট্রেনটি প্রথমে সি বিন্দুতে ও পরে ডি বিন্দুতে, আচ্ছা ট্রেনটিকে প্রথমে সি বিন্দুতে ও 2 সেকেন্ড পরে ডি বিন্দুতে দেখা যায়,
তো এবার এ বি সি আর এ বি ডি দুটোই সমকোণী ত্রিভুজ। এখানে আমাকে বের করতে হবে সিডি, আর সেখান থেকে আমরা ট্রেনের গতিবেগ পাবো। তাহলে এবিসি একটা সমকোণী ত্রিভুজ, এবিসি ও এবিডি, এবিডি সমকোণী ত্রিভুজ। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ, কারণ এটা ভূমির উপর লম্ব, সেই জন্য। তাহলে এই ত্রিভুজটা থেকে আমরা এই বিসি বের করে নেবো, এই ত্রিভুজটা থেকে বিডি বের করে নেবো, নিয়ে যোগ করব। তাহলে প্রথম এ বি সি ত্রিভুজটা নিই। ত্রিভুজ এবিসি এর এবিসি, এখানে এবি সমান 5√3 মিটার, এবি সমান 5√3 মিটার, বিসি বের করতে হবে। আর এই কোণটা দেওয়া আছে, কোণ এ সি বি, এটা এই একান্তর কোণের সঙ্গে সমান সি এপি সাথে। এবার তাহলে সি কোণ এবং এ কোণ, আচ্ছা এই কোণটা সমান এই কোণটা, এটা 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি। তাহলে এই কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি, লম্ব জানি, ভূমি বের করতে হবে। তাহলে লিখব লম্ব বাই ভূমি সমান tan, এখানে আছে 45 ডিগ্রি। আচ্ছা আমি এটা করছি, এই ত্রিভুজটা নিয়েছি, তাহলে এবি বাই বিসি, এবি বাই বিসি, এটা tan, এই কোণের সাপেক্ষে এটা লম্ব আর এটা ভূমি, তাহলে tan 30 ডিগ্রি। তাহলে tan 30 ডিগ্রি হলো। এখন এবি এর মান 5√3 বাই বিসি সমান tan 30 ডিগ্রি মান 1/√3। তো বজ্রগুণ করলে পাই বিসি এবং 1, তাহলে বিসি হলো সমান 5√3 ইন্টু 3√3, বিসি সমান 5 ইন্টু 3, আর এটা হলো 15। তাহলে বিসি এর মান 15 বেরিয়েছে। এরপরে আমি বিডি এর মান বের করব। ত্রিভুজ এবিডি এর, ত্রিভুজ এবিডি এর বিডি সমান বের করতে হবে। আচ্ছা এডি দেওয়া আছে 5√3, কোণ এটা এডিবি সমান একান্তর কোণ, এই কোণটা একান্তর কোণ, এটা ডিএকিউ, যেটা সমান আছে 45 ডিগ্রি। তো এই কোণটা 45 ডিগ্রি, তাহলে এই কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি, তাহলে অতএব লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি আমরা জানি tan হয়। তো এখানে tan দিলাম, tan দিয়ে 45 ডিগ্রি দিলাম, যার মান 1। তাহলে এখানে কি হলো, এবি সমান বিডি, তাহলে এখানে বেরিয়েছে এবি সমান বিডি। এবি 5√3 সেন্টিমিটার আছে, তাহলে বিডিও তাই 5√3 সেন্টিমিটার হবে, না 5√3 মিটার হবে। এরপরে আমাকে সিডি বের করতে হবে। অতএব সিডি সমান বিসি প্লাস বিডি সমান বিসি এর মান এটা 15 আর বিডি এর মান 5√3। এত মিটার। তাহলে 5 কমন নিলে 3 প্লাস √3, 5 কমন নিলে 3 প্লাস
√3 মান 1.732 সমান 5 ইন্টু 1.732 আর এখানে 3, তাহলে 4.732 মিটার। চার 4.732 তাকে 5 দিয়ে গুণ করব। আচ্ছা, এখানে যেহেতু √3 মান 1.732 এই পর্যন্ত 2 পর্যন্ত নিয়েছি, এরপর আরও আছে, তো হিসাবের সুবিধার জন্য আমরা দশমিকের পরে 3টে অঙ্ক নিয়েছি, সেই জন্য আমি পুরোটা নিইনি এখানে, সেই জন্য এখানে প্রায় কথাটা লিখব, প্রায়। তাহলে এটা প্রায় 5 দুগুণ 10 শূন্য, হাতে 1, 3 5 15 1 16, হাতে 1, 5 35 1 36 6, হাতে 3, 4 5 20 23 সমান 2 3 6 6 0 এত মিটার। তাহলে কি হলো, তাহলে এখানে ট্রেনটি এই 2 3 6 6 0 মিটার পথে যাচ্ছে 2 সেকেন্ডে। অতএব ট্রেনটি 2 3 6 6 0 মিটার পথ যায় 2 সেকেন্ডে। ট্রেনটি না, উল্টো হয়ে গেল, 2 সেকেন্ডে পথ যায় 2 3 6 6 0 মিটার। তাহলে আমরা এটা আগে লিখবো, এটা পরে লিখবো। তাহলে আমি এই লাইনটা বেকার লেখা হলো, এটা কেটে দিলাম। তাহলে লিখবো ট্রেনটি 2 সেকেন্ডে পথ যায় সমান 2 3 6 6 0 মিটার। এখন 1 সেকেন্ডে ট্রেনটি কত পথ যায় সেটা বের করতে হবে। এটা 2 3 6 6 0 বাই 2 মিটার। তাহলে 2 দিয়ে ভাগ করব, 2 3 6 6 0কে, 11 দুগুণ 22, 8 দুগুণ 16, 3 দুগুণ 6 0। তাহলে সমান 1 1 8 3 0। আচ্ছা, এখানে দশমিক ছিল, এইখানে আমার দশমিকটা দেওয়া হয়নি। 1 2 3, 3টে অঙ্কের আগে দশমিক, 1 2 3, 23 দশমিক, এটা দশমিকটা এখানে হবে। তাহলে দশমিকটা এখানে, দশমিকটা 11-র পরে, অর্থাৎ 11.830 মিটার প্রায়। এটা ভাগ করে হলো 11.830 মিটার। অতএব ট্রেনটির গতিবেগ ট্রেনটির গতিবেগ 11.83 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এইখানে 8 দুগুণ 16, 16 বিয়োগ করে 0, তাহলে 0 6 নামালাম, 3 দুগুণ 6। দুই জায়গায় আছে একটি হ্রদের জলতলের 30 মিটার উচ্চে অবস্থিত কোনো বিন্দু থেকে একটি বিমানের উন্নতিকোণ 30 ডিগ্রি এবং হ্রদের জলে বিমানটির প্রতিবিম্বের অবনতিকোণ 60 ডিগ্রি হলে হ্রদের জলতল থেকে বিমানটি কত উঁচুতে অবস্থান করছে? তাহলে মনে করলাম এটা হ্রদের জলতল। এখন এই হ্রদের জলতল থেকে
30 মিটার উচ্চে, তাহলে 30 মিটার উঁচু মানে এরকম একটা জায়গা, এই যে 30 মিটার উঁচু জায়গা, এখান থেকে দেখা হচ্ছে তাহলে 30 মিটার উচ্চে একটি বিমানের উন্নতি কোণ 30 ডিগ্রি। তাহলে উন্নতি কোণ বলতে এখান থেকে যদি একটা অনুভূমিক রেখা কল্পনা করা হয়, তো বিমানের উন্নতি কোণ অর্থাৎ বিমানটা মোটামুটি এরকম জায়গাতে আছে, এ ফর এরোপ্লেন। এই উন্নতি কোণ এটা 30 ডিগ্রি এবং হ্রদের জলে বিমানটির প্রতিবিম্বের অবনতি কোণ 60 ডিগ্রি। এখান থেকে আচ্ছা, বিমানটির প্রতিবিম্ব কোথায় তৈরি হবে দেখে নাও। এখান থেকে বিমানটির প্রতিবিম্ব এখান থেকে এই যে হাইট, এখান থেকে ঠিক ততটা নিচে তৈরি হবে প্রতিবিম্ব। তো এটা হলো অবনতি কোণ, এখান থেকে যদি দেখা হয় এই কোণটা অবনতি কোণ, আর এটা আছে 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। এখান থেকে এটা হলো অনুভূমিক রেখা, আর এটা হ্রদের জলতল। তো এরোপ্লেনটা মনে করলাম এরকম, এর যে প্রতিবিম্ব এটা বি বিন্দুতে মনে করলাম, এটা বি, আর এ বিন্দু থেকে দেখা হচ্ছে না, এ বি সি, সি থেকে দেখা হচ্ছে, আর এখানে এটা ডি বিন্দু। আর হ্রদের জলতল এটা এম এন, এম এন দিলাম, তাহলে বিমানটির উচ্চতা এ এন, এ এন হচ্ছে হ্রদের জল থেকে বিমানটির উচ্চতা। তো আমাকে এখন এই এ এন বের করতে হবে। আর এখানে দেওয়া আছে এই যে উচ্চতাটা, এটা 30 মিটার, এই উচ্চতাটা 30 মিটার দেওয়া আছে। তাহলে এটা যখন 30 মিটার, এটাও 30 মিটার, আর এতটুকু যদি আমরা এক্স ধরি, বা বি থেকে এন পর্যন্ত এটা এক্স ধরলাম, এক্স মিটার ধরি, এক্স মিটার ধরলাম। তো দেখো বি থেকে এন পর্যন্ত এক্স, আবার বি থেকে এন যত হবে এ থেকে এন তত হবে, কারণ জলতল থেকে বিমানের উচ্চতা এবং প্রতিবিম্বের গভীরতা একই হবে। তো যাই হোক, এটা এক্স, আর তার মধ্যে এ থেকে এন পর্যন্ত এক্স হওয়ার কথা, বাট এতটুকু 30 আছে, তাহলে এতটুকু হবে এক্স মাইনাস 30 মিটার। তো আমরা যদি এক্স এর মান বের করতে পারি, এক্স এর মানই হলো এই বিমানের উচ্চতা, তাহলে আমরা এখন এক্স এর মান বের করার চেষ্টা করব। তো এখানে কোনটা কি ধরেছি সেটা প্রথমে লিখে নিতে হবে, যে বিমানটি এ বিন্দুতে আছে, তার প্রতিবিম্ব বি বিন্দুতে। তাহলে লিখব, মনে করি বিমানটি এ বিন্দুতে ও তার প্রতিবিম্ব বি বিন্দুতে আছে। সি বিন্দু থেকে এ বিন্দুর, এটা এ বিন্দুর উন্নতি কোণ ছিল 30 ডিগ্রি, এ বিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি ও বি বিন্দুর অবনতি কোণ 60 ডিগ্রি। তাহলে এবিসিডি সব কিছু বলা হয়ে গেল। এখন আর এম এন হলো হ্রদের জলের তল, হ্রদের জলের তল। এবার
বিমানের উচ্চতা AN, জলতল থেকে বিমানের উচ্চতা AN। তাহলে আমাকে AN সমান বের করতে হবে, AN সমান প্রশ্ন চিহ্ন। তাহলে এখানে দুখানা ত্রিভুজ আছে, একটা ADC আর একটা ত্রিভুজ আছে BDC। ADC আর BDC দুটোই সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণটা 90 ডিগ্রি, আবার এদিকটা ক্ষেত্রে এই কোণটা 90 ডিগ্রি। তাহলে ত্রিভুজ ADC ও ত্রিভুজ BDC সমকোণী ত্রিভুজ। তাহলে দুটো সমকোণী ত্রিভুজ ADC আর BDC। এবার প্রথম নেব ত্রিভুজ BDC, বা আমি ত্রিভুজ ADCটা নিলাম, ADC। আচ্ছা, আমি যে এই BN সমান x মিটার ধরেছি সেটা কোথাও একটা লিখে নিলে ভালো হতো। তো যাই হোক, আমি একটু পরে লিখছি। আচ্ছা, এখানে লিখে নিই যে ধরি এই যে BN সমান x মিটার। এবার নেব ত্রিভুজ ADC। ত্রিভুজ ADC এর দেখো, ত্রিভুজ ADC থেকে আমরা কি পাচ্ছি, ADC, তাহলে AD সমান x মাইনাস 30 ডিগ্রি পাচ্ছি, AD সমান x মাইনাস 30 ডিগ্রি, এই x মাইনাস 30 মিটার, AD সমান x মাইনাস 30 মিটার। তারপরে এটা CD তো জানা নেই, CD এখান থেকে CD বের করব, তাহলে CD এটা জানা নেই। আর কোণ ACD এটা 30 ডিগ্রি, তাহলে এই 30 ডিগ্রি কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি। তাহলে অতএব লম্ব বাই ভূমি আমরা জানি tan থিটা হয়, লম্ব বাই CD ভূমি, এটা সমান tan 30 ডিগ্রি। তাহলে AD ফর x মাইনাস 30, আর এখানে CD আছে, এটা সমান 1/√3 tan 30 ডিগ্রি মান। আর এখান থেকে আমরা লিখতে পারি CD সমান √3 ইন্টু x মাইনাস 30 মিটার। তাহলে সিডির মানটা এবার আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে কাজে লাগাবো। ত্রিভুজ ত্রিভুজ BDC এর দেখো, B থেকে D পর্যন্ত এটা হলো B থেকে N পর্যন্ত x, আর এতটুকু 30, তাহলে B থেকে D পর্যন্ত x প্লাস 30, BD সমান x প্লাস 30 মিটার। x প্লাস 30 মিটার BD সমান, আর CD সমান আমরা অলরেডি বের করেছি, CD সমান √3 ইন্টু x মাইনাস 30, x মাইনাস 30 মিটার। আর এই কোণটার নাম BCD, এটা সমান 30 ডিগ্রি। তাহলে এই কোণের সাপেক্ষে এটা লম্ব আর এটা ভূমি, তাহলে অতএব লম্ব বাই ভূমি সমান tan 60 ডিগ্রি, বা আমরা লিখতে পারি BDর মান আমি এখানে লিখেছি x প্লাস 30 বাই CD এখানে √3 ইন্টু x মাইনাস 30 সমান tan 30 ডিগ্রি, tan 60 ডিগ্রি, এটা হলো √3। এবার কি করব, বজ্র গুণ করব, করে x এর মান বের করব। তাহলে √3 এখানে √3 গুণ করলে 3, তাহলে 3 দিয়ে x মাইনাস 30কে গুণ, তাহলে 3x মাইনাস 33 সমান 90 সমান, নিচে 1 আছে, 1 দিয়ে x প্লাস 30কে গুণ, x প্লাস 30 হবে, বা 3x, এই এক্সটাকে বাদিকে আনলে মাইনাস x সমান ডান দিকে 30, 90 ডিগ্রি, 90কে সমান চিহ্নের ডান দিকে লিখলে প্লাস 90।
বা 2x সমান 30 এবং 90 120, বা x সমান 120 বাই 2 কাটাকুটি করলে 60 সমান 60। তাহলে x বিমানের উচ্চতা, আচ্ছা তাহলে এটা কি হলো, বিএন সমান 60 মিটার সমান বিএন সমান 60 মিটার সমান এটা কিন্তু এএন সমান এএন, অর্থাৎ বিমানের উচ্চতা। তো এখানে প্রশ্ন ছিল কি, এখানে প্রশ্ন ছিল বিমানটি কত উঁচুতে, হ্রদের জলতল থেকে বিমানটি কত উঁচুতে অবস্থান করছে। অতএব হ্রদের জলতল থেকে বিমানটি 60 মিটার উঁচুতে অবস্থান করছে। চোদ্দোর আগে থেকে আছে 2 সেমি এবং 12 সেমি ব্যাস বিশিষ্ট দুটি নিরেট গোলককে গলিয়ে 0.1 ডেসিমি পুরু ফাঁপা গোলকে পরিণত করা হলো। নতুন গোলকটির বাইরের বক্রতলের ক্ষেত্রফল কত? অর্থাৎ আমি যদি বাইরের ব্যাসার্ধ বের করি তাহলে বাইরের বক্রতলের ক্ষেত্রফল 4πr² সূত্র দিয়ে করা যাবে। তো এখানে প্রথমে কি করতে হবে, প্রথমে এই যে দুটো গোলকের কথা বলা আছে নিরেট গোলক, এদের মোট আয়তন বা ঘনফল বের করে নিতে হবে। এই যে আয়তন বা ঘনফল, এই ঘনফল এই ফাঁপা যে গোলকটা আছে তার ঘনফলের সাথে সমান হবে। তাহলে প্রথম কাজ হবে এই দুটো ঘনফল বের করে নেওয়া। তো এখানে 2 সেন্টিমিটার এবং 12 সেন্টিমিটার ব্যাস দেওয়া আছে, এখান থেকে প্রথমে আমাদেরকে ব্যাসার্ধ বের করে নিতে হবে। 14-1। তাহলে নিরেট গোলক দুটির ব্যাসার্ধ যথাক্রমে, নিরেট গোলক দুটির ব্যাসার্ধ যথাক্রমে একটা আছে 2 সেন্টিমিটার ব্যাস আর একটা আছে 12 সেন্টিমিটার ব্যাস। তাহলে আমি R1 দেবো, R1 সমান 2/2 সেমি সমান 1 সেমি, ও R2 এটা সমান 12/2 সেমি সমান 6 সেন্টিমিটার। অতএব মোট ঘনফল ঘনফলের সূত্র 4/3 পাই R1 কিউব প্লাস 4/3 পাই R2 কিউব। দুটো গোলকের জন্য এখানে R1 এবং R2 ব্যবহার করলাম। এবার এখান থেকে 4/3 পাই কমন নিলাম, কমন নিলে R1 কিউব প্লাস R2 কিউব সমান 4/3 পাই জায়গাতে 22/7 বসাবো ইন্টু R1 ফর এটা 1 কিউব প্লাস R2 ফর 6, এত হবে ঘন সেমি বা সেমি কিউব সমান 4/3 ইন্টু 22/7, এটা 1 প্লাস 6 কিউব হলো 216। তাহলে এটা হচ্ছে 4/3 ইন্টু 22/7 ইন্টু 217, 7 দিয়ে কাটাকুটি করতে পারবো, 321, 7 7, 321, 7 7, তাহলে এটা হচ্ছে 4/88 ইন্টু 31/3, এটা এই অবস্থাতে রাখবো, গুণ করার দরকার নেই। এখন যে ফাঁপা গোলকের কথা বলা আছে সেটা 0.1 ডেসিমিটার পুরু। তাহলে ফাঁপা গোলকের বেধ ফাঁপা গোলকের বেধ
সমান 0.1 ডেসিমি। ডেসিমিটারকে সেন্টিমিটার করতে গেলে 10 দিয়ে গুণ করতে হয়, তাহলে এটা 1 সেমি। এর বেধ 1 সেন্টিমিটার। এবার ঘনফল কিন্তু এটা, তো বাইরের দিকের এখানে আছে গোলকটির বাইরের বক্ষতলের ক্ষেত্রফল, তাহলে বাইরের ব্যাসার্ধ এখানে ধরি বাইরের ব্যাসার্ধ R1 সেমি ও বাইরের ব্যাসার্ধ R1 সেমি আর ভেতরের ব্যাসার্ধ R1 চেয়ে এই 1 সেন্টিমিটার কম হবে। R1 মাইনাস, আমি R1 না ধরে R ধরলাম, তাহলে R মাইনাস 1 সেন্টিমিটার, এটা ভেতরের ব্যাসার্ধ। অতএব ঘনফল এটা ঘনফল সমান 4/3 পাই R³ বাইরের ব্যাসার্ধ ধরে আয়তন, তার থেকে বিয়োগ করব ভেতরের ব্যাসার্ধ ধরে আয়তন, সেন্টিমিটার কিউব, সমান 4/3 ইন্টু 22/7, এটা হলো R³ মাইনাস এটা R-1 হোল কিউব, অর্থাৎ a-b হোল কিউবের সূত্রে ভেঙে দেব, তাহলে এটা হবে a-b হোল কিউবের সূত্রে ভাঙলে a³ এটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, a³ মাইনাস 3a² b প্লাস 3ab² প্লাস b³। তাহলে 4/88 বাই 3 সাথে 21 R³ মাইনাস R³ মাইনাস এ প্লাস 3 1 কে 3 3R² প্লাস 1 1 কে 1, একের সাথে 3 গুণ করলে 3 1 কে 3 3R মাইনাস এটা প্লাস 3R এর আগে মাইনাস প্লাস 1, তাহলে এটা এইখানে, এটা এখানে, এটা এখানে, এটা এখানে আর এটা এখানে, তাহলে সমান এখানে পাচ্ছি 88 বাই 21 R³ কেটে দিলাম, তাহলে 3R² মাইনাস 3R প্লাস 1 এত সেমি কিউব। তাহলে এই যে আয়তনটা, এই আয়তনটা নিশ্চয়ই এই আয়তনের সাথে সমান হবে, তাহলে প্রশ্ন অনুসারে দিস ইজ ইকুয়াল টু দিস। প্রশ্ন অনুসারে 88/21 ইন্টু R² মাইনাস ইন্টু 3R² মাইনাস 3R প্লাস 1 এটা সমান, এখানে আছে 88 ইন্টু 31/3, 88 ইন্টু 31/3 এটা, তাহলে বা 3R² মাইনাস 3R প্লাস 1 এটা সমান 88 ইন্টু 31/3 ইন্টু এটা 88/21, আমি লিখব 21/88, এখানে 7 বা 3R² মাইনাস 3R
প্লাস 1 এটা সমান 7 1 7, 3 7 21, 3r স্কোয়ার মাইনাস 3r প্লাস 1 মাইনাস 2 1 6 এটা সমান 0, বা 3r স্কোয়ার মাইনাস 3r বিয়োগ করলে মাইনাস 216 এটা সমান 0। তাহলে 3 কমন নেব, আর স্কোয়ার মাইনাস আর মাইনাস 3 7 21, মানে এটা হলো 72, এটা সমান 0। এখান থেকে আর এর মান বের করতে হবে, তাহলে আর স্কোয়ার মাইনাস আর মাইনাস 72 সমান 0। মধ্য এখানে 0 মানে 0/3, আর এটা অ্যাকচুয়ালি 0ই হবে। মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদক বিশ্লেষণ যদি করি, তাহলে 72কে ভেঙে আমরা 1 করব, অর্থাৎ এটা হবে আর স্কোয়ার 8 নং 72, অর্থাৎ 9r প্লাস 8r মাইনাস 72 এটা সমান 0। যদি আর কমন নিই, আর কমন নিলে আর মাইনাস 9 প্লাস 8 কমন নিলে আর মাইনাস 9 এটা সমান 0। তাহলে দেখো এখানে আর মাইনাস 9 দুই জায়গাতে আছে, কমন নেব, তাহলে আর প্লাস 8 এটা সমান 0। এখন আর ছিল ব্যাসার্ধ, সেই জন্য আর প্লাস, এখানে দেখো এখানে আর প্লাস 8 এটা সমান যদি 0 লিখি, তাহলে কি হবে, আর সমান মাইনাস 8, আর ছিল ব্যাসার্ধ, সেটা কখনো মাইনাস হতে পারে না, সেই জন্য ইজ নট ইকুয়াল টু 0 লিখবো। অতএব আর মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0, বা আর সমান 9। তাহলে এটা হলো বাইরের ব্যাসার্ধ। তাহলে বাইরের বক্রতলের ক্ষেত্রফল ফোর পাই আর স্কোয়ার সমান 4 ইন্টু 22/7 ইন্টু আর ফর 9 স্কোয়ার এত বর্গ সেন্টিমিটার। তো এটা আমরা চাইলে পায়ের মান বসাতেও পারি, নাও বসাতে পারি, কারণ উত্তরে পায়ের মান বসানো নেই। পায়ের মান যদি বসাই, তাহলে এটা হবে 4 ইন্টু 22/7 ইন্টু 9 নং 81। তো গুণ করে বসাতে হবে। আর যদি পায়ের মান যদি না বসাই, তাহলে এটা হবে 4 ইন্টু পাই ইন্টু 9 নং 81। তাহলে এত সেমি স্কোয়ার সমান 8 1 8, না 4 1 4, 4 32, তাহলে 32 এই 324 পাই বর্গ সেমি। আর পায়ের মান বসালে এরকম একটা আসবে। তো এখানে আমাদের কি করতে হবে, 4 22 এবং 81 গুণ করতে হবে। তো 88, 4 22 এবং 88, 81কে 88 দিয়ে গুণ, 8 1 8, 8 64, 12 2 হাতে 1, 12 2 হাতে 1, 10 11 1 হাতে 1 7। তাহলে এটা সমান 7 1 2 8 বাই 7, 7 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 7 দিয়ে ভাগ করলে 7 1 7, 7 0 0 1, 2 নামালাম, 7 1 7, 5 8 নামালাম, 7 8 56, 2 2 এর 7। তাহলে এটা হচ্ছে 1 0 1 8 পূর্ণ 2 এর 7 বর্গ সেমি। এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। পায়ের মান বসালে, পায়ের মান না বসালে বক্রতলের ক্ষেত্রফল এটা। দুই জায়গায় আছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির তলের ব্যাস 21 মিটার এবং উচ্চতা 14 মিটার, প্রতি বর্গমিটার 1.50 টাকা হিসাবে
পার্শ্বতল রং করতে কত টাকা খরচ পড়বে, অর্থাৎ এর পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে হবে। পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল, এল ফর তির্যক উচ্চতা। এখানে তির্যক উচ্চতা দেওয়া নেই, তাহলে এই ব্যাস এবং উচ্চতা এর সাহায্যে আমরা প্রথমে তির্যক উচ্চতা বের করে নেব। তাহলে শঙ্কুটির ব্যাসার্ধ ব্র্যাকেটে আর, শঙ্কুটির ব্যাসার্ধ ব্র্যাকেটে আর, এটা আছে 21 মিটার, 21/2 মিটার, 21/2 মিটার। তারপরে উচ্চতা এইচ, উচ্চতা এইচ, এটা সমান আছে 14 মিটার। তির্যক উচ্চতা এল মিটার হলে আমরা জানি যে এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, শঙ্কুর উচ্চতা তির্যক উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধের মধ্যে এটা সম্পর্ক। কারণ কি? কারণ হলো আমরা যদি শঙ্কু একটা আঁকি তাহলে দেখতে পাবো যে শঙ্কুর এই ব্যাসার্ধ, এই উচ্চতা এবং এই তির্যক উচ্চতা মিলে একটা সমকোণী ত্রিভুজ গঠন করেছে। তাহলে সমকোণী ত্রিভুজের মধ্যে যে সম্পর্ক হওয়ার কথা এখানে সেই সম্পর্কই আছে। অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে বা এল স্কোয়ার সমান এইচ ফর 14, আর ফর 21/2। তাহলে এটা হবে 14 14 196, 21 21 4 4 1/2 2 4, বা এল স্কোয়ার সমান 4 লসাগু, এখানে 1 1 এবং 4 লসাগু 4, 1 দিয়ে 4কে ভাগ করলে আমরা 4 পাই। তাহলে 196 যেটা আছে একে 4 দিয়ে গুণ করতে হবে। 4 ছক 4 ছক 24 4 হাতে 2, 4 নং 36 আর 2 38 8 হাতে 3, 4 1 4 আর 3 7। তাহলে এটা হচ্ছে 7 8 4 প্লাস 4 দিয়ে 4কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 4 4 1কে গুণ করলে 4 4 1 হচ্ছে। তাহলে এর নিচে 4 4 1 লিখব, এটা হয়ে গেল 5, 12 2 হাতে 1, 12 2 হাতে 1, এটা 12। তাহলে এল স্কয়ার সমান পেলাম 1 2 2 5/4, বা এল সমান পাই, এল সমান √1 2 2 5/4। তাহলে এই 1225 এর বর্গমূল করতে হবে। তাহলে 3 × 9, 3 2 5 নামালাম, 3 ডবল 6 এখানে বসালাম, 5 দিয়ে দেব, 5 5 25 5 হাতে 2, 3 5 6 30 আর 2 32, তাহলে 35 হচ্ছে। তাহলে সমান 35, আর 4 বর্গমূল 2, 35/2, এটা হলো এল। তাহলে তির্যক উচ্চতা কত হলো? তির্যক উচ্চতা হলো 35/2 মিটার। এখন পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে হবে। পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র হলো পাই আর এল, পাই আর এল সমান পাই ফর 22/7, আর ফর 21/2 and L for 35/2 এটা আছে। হিসাব করে যত হবে তত বর্গমিটার বা মিটার স্কোয়ার। সমান, তো এটা 3 7 21, 11 2 22, 11 3 এবং 35, 11 × 3 × 35, আর নিচে আছে কেবল 2, এত বর্গমিটার বা মিটার স্কোয়ার। চাইলে একটু গুণ করে দিতে পারি, 3 11 33 × 35/2 বর্গমিটার।
তাহলে এটা হলো পার্শ্বতলের ক্ষেত্রফল। এখন পার্শ্বতল রং করতে কত টাকা খরচ পড়বে, যখন প্রতি বর্গমিটারের জন্য 1.50 টাকা হিসাবে খরচ পড়ে। তাহলে প্রতি বর্গমিটার 1.50 টাকা হিসাবে পার্শ্বতল রং করতে মোট খরচ সমান এই যে 33 ইন্টু 35/2, তাকে গুণ করতে হবে 1.50 দিয়ে। এটা অবশ্যই টাকা লিখতে হবে এখানে, সমান 33 ইন্টু 35/2 ইন্টু এটা হবে 150 দশমিকের পরে দুটো অঙ্ক, অর্থাৎ 150/100। 50 দিয়ে কাটলে 3 50 150, 50 2 100, তাহলে 3 থেকে 9 9 35, 3 তিরিকে 9 99, 35 গুণ করব, 5 নং 45-এর 5, 5 নং 45-এর 5 হাতে 4, 3 নং 27, 8 4 31, এখানে হলো 5, এখানে হবে 6, এখানে 4, এখানে 3, 3 4 6 5, 3 4 6 5, আর নিচে হবে 2 2 4, এত টাকা। তাহলে 34 65-কে 4 দিয়ে ভাগ করব, তো এখানে 4 8 32, বিয়োগ করে 2 6 নামলো, 4 6 24, বিয়োগ করে 2 5 নামলো, 4 6 24, 2 দশমিক নিয়ে 0, 4 5 20, তো এটা 866.50, শূন্যটা দিতে হয়, তাহলে 866.50 টাকা। আচ্ছা, এখানে ভাগটা একটু ভুল হয়েছে, 25 থেকে 24 বিয়োগ করলে 1 থাকে, 1 0, 5 2 10, তারপরে হবে 5, তাহলে 2 5। 14-3 আছে, বৃষ্টির পর দেখা গেল যে 13 মিটার দীর্ঘ এবং 11 মিটার প্রশস্ত একটি ছাদে 7 সেন্টিমিটার গভীর জল দাঁড়িয়ে গেছে। আরও দেখা গেল যে 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি চোঙাকার নল দিয়ে মিনিটে 200 মিটার দৈর্ঘ্যের জল বের হতে পারে। সুতরাং বন্ধ নলটি খুলে দিলে কতক্ষণে সব জল বেরিয়ে যাবে তা নির্ণয় করো। তাহলে কতটা জল আছে সেটা প্রথমে বের করে নেব। এখানে দেখো, এখানে মিটার মিটার সেন্টিমিটার আছে, তো যেহেতু জলের বেগটাও মিটারে, সুতরাং আমরা টোটালটাকে মিটারে পরিণত করব। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটে দেওয়া আছে, গুণ করলে জলের আয়তন বেরোবে। সেই জন্য আমরা প্রথমে জলের আয়তন বের করব, তবে 7 সেন্টিমিটারকে মিটারে পরিণত করব। তো এখানে আছে ছাদের দৈর্ঘ্য সমান 13 মিটার, প্রস্থ সমান 11 মিটার ও জলের গভীরতা, গভীরতা এখানে 7 সেন্টিমিটার দেওয়া আছে, আমি মিটারে পরিণত করতে চাইছি,
সেই জন্য 100 দিয়ে ভাগ করব, কারণ 100 সেন্টিমিটারে 1 মিটার হয়, তাহলে 7/100 মিটার। অতএব আয়তন, এটা কিন্তু জলের আয়তন হচ্ছে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা 13 ইন্টু 11 ইন্টু 7/100 ঘনমিটার। তো এটা হলো 13 ইন্টু 11 ইন্টু 7/100 ঘনমিটার। তাহলে এই পরিমাণ জল নল দিয়ে বেরোবে। এখন নলের মিনিটে জলের বেগ 200 মিটার, আর নলের ব্যাসার্ধ আছে 7 সেন্টিমিটার। নলের ব্যাসার্ধ ব্র্যাকেটে আর, এটা ইজ ইকুয়াল টু 7 সেন্টিমিটার। তো চাইলে মিটারে পরিণত করতে পারি, 7/100 মিটার। আর আছে জলের বেগ। জলের বেগ এক্ষেত্রে এইচ, জলের বেগ এক্ষেত্রে এইচ, এটা সমান 200 মিটার। অতএব জলের আয়তন বের হওয়া জলের আয়তন এটা যেহেতু নল লম্ববৃত্তাকার চোঙের মতো, সেই জন্য আয়তনের সূত্র পাই আর স্কয়ার এইচ সমান পায়ের মান 22/7, আর এর মান, আর এখানে ব্যাসার্ধ 7/100 হোল স্কয়ার, এবং এইচ এর মান 200। এটা হলো ঘনমিটার বা মিটার কিউব। তো সরল করে লিখলে পাই সমান 22/7 ইন্টু 7/100, দুবার লিখতে হবে, ইন্টু 200 ঘনমিটার। তাহলে 200 এবং 100 কেটে 2, তারপরে আছে 7 এবং 7 কেটে দিলাম, এখানে 50, 2 × 100, আর এটা 2 কেটে দিলাম, তাহলে 50। 50 কেটে 25, 22 কেটে 11, তাহলে এটা হলো 11/7, 11 ইন্টু 7 মানে আমরা 77 লিখতে পারি, আর নিচে আছে 25। তাহলে এত মিটার কিউব জল বেরিয়ে এলো। তো আচ্ছা, এত মিটার কিউব জল এখান থেকে বেরিয়ে এসছে, তাহলে ঐকিক নিয়ম করব, 77/25 মিটার কিউব জল যদি 1 মিনিটে বেরোয়, তাহলে এই পরিমাণ জল কত মিনিটে বেরোবে? নল দিয়ে 77/25 মিটার কিউব জল বের হয় সমান 1 মিনিটে। নল দিয়ে 1 মিটার কিউব জল বের হয় সমান 1/77/25 মিনিটে, এবং 13, 11, 7, 13 ইন্টু 11 ইন্টু 7/100, এত মিটার কিউব জল বের হয় সমান 1 বাই, এটা 25টা উপরে যাবে, 25 আর নিচে হবে 77, ইন্টু এই সংখ্যাটা গুণ হবে 13 ইন্টু 11 ইন্টু 7/100, 7, 11 এবং 77, এই 1 কেটে গেল, 4, 25 এবং 100, এখানে 4, তো এটা হচ্ছে 1, 3, তাহলে এটা 3 হলো বাই 4, 3/4 মিনিট।
15 আছে নিচের পরিসংখ্যা বিভাজন তালিকায় যৌগিক গড় 25 হলে কে এর মান বের করো। এটা তোমাদের টেক্সট বইতেই 337 পৃষ্ঠা 9 নম্বর প্রয়োগ নাম্বার 9 এখানে দেখো করে দেওয়া আছে। 337 পৃষ্ঠা প্রয়োগ নাম্বার 9। এই যে এই অঙ্কটা, তো যেহেতু এটা বইতে করা আছে আমি পুনরায় করাচ্ছি না, তোমরা এটা বই থেকেই করে নেবে। তারপরে আছে দেখো 2 দাগ এখানে মধ্যমান নির্ণয় করতে হবে। এটা 347 পৃষ্ঠা প্রয়োগ নাম্বার 22। এটাও বইতে করে দেওয়া আছে, সুতরাং এটাও তোমরা বই থেকে করবে। এই অঙ্কটা প্রয়োগ নাম্বার 22 আর এটা 347 পৃষ্ঠা। এই অঙ্কটা এখানে করে দেওয়া আছে, সুতরাং তোমরা এটা এখান থেকে করে নিও। আর 3 দাগে আছে একটা সংখ্যা গুরুমান নির্ণয় করতে হবে। এটা তোমাদের অঙ্কের বইতে 364 পৃষ্ঠা কষে দেখি 26.4। এটা 8 দাগের অঙ্কটা। এই অঙ্কটার জন্য তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে যাবে, সেখানে দেখবে প্লেলিস্ট আছে, টোটাল টেক্সট বুক সলিউশনের যে প্লেলিস্ট, সেখানে গেলে তোমরা এই অঙ্কটা পেয়ে যাবে। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।